এই জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় পরিবার ভাবনা। আলোচনায় অংশগ্রহণ করছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থটের নির্বাহী পরিচালক ডক্টর মোহাম্মদ আব্দুল আজিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলোচনায় আর অংশগ্রহণ করছেন বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত উপসচিব মোহাম্মদ মতিউর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা তো সবাই পরিবারেই বসবাস করে থাকি এবং আমরা আজকে যারা এখানে কাজে ব্যস্ত হয়ে পড়েছি, আমরা তো সকালে কোনো না কোনো পরিবার থেকে আমরা বেরিয়ে এসেছি। তো আমাদের জীবনযাপনে পরিবার এই শব্দটি বোধহয় খুবই প্রাসঙ্গিক। কিন্তু প্রশ্ন হলো, যে প্রশ্নটি দিয়ে আমি আজকের আলোচনা শুরু করতে চাচ্ছি, মোহাম্মদ মতিউর রহমান, এই যে আমরা সবাই পরিবার থেকে তো উঠে আসলাম, কিন্তু পরিবার সম্পর্কে আমাদের সবার ধারণা কি একরকম? আপনাকে ধন্যবাদ। বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে মানুষ হিসাবে আমরা কিন্তু সবাই পরিবারেরই সদস্য। এর কারণটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম এবং তার স্ত্রী বিবি হাওয়াকে সৃষ্টি করেছিলেন জান্নাতে। সৃষ্টি করে তাদেরকে জান্নাতেই থাকতে দিয়েছিলেন। এবং আমরা অবশ্যই বুঝতে পারি কোরআনের আলোতেই যে তারা ছিলেন স্বামী স্ত্রী। কারণ আল্লাহ তাআলা তার পবিত্র কালামের সূরা বাকারার ৩৫ নম্বর আয়াতে বলেছেন, কুলনা লি আদামা উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। অর্থাৎ আল্লাহ পরিচয় করিয়ে দিচ্ছেন যে বিবি হাওয়া আদম আলাইহিস সালামের স্ত্রী, স্বামী স্ত্রী হিসাবে তাদেরকে জান্নাতে সৃষ্টি করে আল্লাহ জান্নাতে থাকতে দিয়েছিলেন। তো বিধান হিসাবে একটি শর্ত দিয়েছিলেন যে নিষিদ্ধ বৃক্ষটির কাছে তোমরা যেও না। তারা ছিলেন সেখানে, এটা ছিল বিধান। শয়তানের কুপ্ররোচনা প্রলোভনে তারা বিভ্রান্ত হয়ে আল্লাহ সে আদেশটি লঙ্ঘন করেছিলেন, যার পরিণতিতে ফলশ্রুতিতে পৃথিবীতে এসেছে আদম হাওয়া। এখানেও তাদের পরিবার ছিল, তারা স্বামী স্ত্রী হিসেবে পারিবারিক জীবনযাপন পৃথিবীতে আসার আগেও পরিবারভুক্ত ছিলেন এখানে এসে, এবং পৃথিবীতে পদার্পণের পরে যে মাটির পৃথিবীতে যে সংসারের যে জীবনযাপন, এখনো পরিবার ছিল। তাহলে পরিবারটা আপনার মানব সভ্যতা শুরু থেকে। এবং এরপরে দেখেন যেটা হয়েছে তা হচ্ছেই যে তাদের ছেলে মেয়ে হয়েছে। আল্লাহ কিন্তু আদম আলাইহিস সালাম ছিলেন আল্লাহর রাসূল, নাবী বা রাসূল। তিনি তার উপরে আল্লাহর বিধান এসেছে পার্থিব জীবন কিভাবে পরিচালনা করতে হবে সেই সম্পর্কে। জন্মের ক্রম অনুসারে তখন ভাই বোনে বিবাহটা বৈধ ছিল, জন্মের ক্রম অনুসারে ছেলে মেয়ের বিবাহ হবে, একটা বিধান ছিল, একটা ক্রস ছিল, একটা বিধান ছিল। এই বিধানটা আদম আলাইহিস সালামেরই এক সন্তান কাবিল, তিনি সেই বিধানটা অমান্য করে ফেললেন। ফলশ্রুতিতে তার দ্বারা সংঘটিত হলো বিশ্বের প্রথম হত্যা, বিশ্বের প্রথম মানবের মৃত্যু। মানে পারিবারিক যে শৃঙ্খলাটা ছিল, বিধানটা ছিল, সেটা তিনি লঙ্ঘন হলো। সীমা লঙ্ঘন করার ফলশ্রুতিতে হত্যা হলো এবং সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হলো। আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানুষকে সৃষ্টি করেছেন, সব কিছুরই তিনি স্রষ্টা। মানুষকে সৃষ্টি করে এই পৃথিবীতে কিভাবে জীবনযাপন করলে এই পৃথিবীর জীবনটা সুখকর বা স্বস্তিকর হবে এবং অনন্ত আখিরাতে তারা জান্নাতে প্রবেশ করতে পারবে, এই জন্য আল্লাহ বিধান দিয়েছেন। সব গোত্র জাতি ধর্ম নির্বিশেষে প্রায় সবখানে আল্লাহ তাআলা বিভিন্ন যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন নাজিলকৃত কিতাবের মাধ্যমে। এই জন্যই একটা জিনিস একটু চিন্তা করলেই বোঝা যাবে যে মানুষ, আজকে আমরা বলি যে আমরা মুসলমান, আমাদের বৈবাহিক পদ্ধতি একরকম, অনুষ্ঠানগুলো একরকম, কিন্তু পরিবারের ক্ষেত্রে দেখবেন সারা বিশ্বেই জাতি ধর্ম নির্বিশেষে পরিবারের মূল কাঠামোটা, মূল কার্যাবলী কিন্তু অলমোস্ট এক। কারণ হলো কি, বিভিন্ন যুগে সবারই কাছে আল্লাহর বার্তা এসেছে, সবাই তো মানুষ, তারা কেউ অনুসরণ করেছে, মৌলিক বিষয়গুলো ফেলে দিয়েছে, দূরে চলে গেছে, কেউ
কেউ কেউ তাদের ধর্মগ্রন্থ থেকে কাটছিট করেছে, বাদ দিয়েছে, সংযোজন করেছে, ফলে অনেক জিনিসই নেয়। কিন্তু তো পরিবার নামক যে প্রতিষ্ঠানটি সেটা কিন্তু টিকে আছে আজ অবধি, সারা বিশ্বেই টিকে আছে, যে ফর্মেই থাকুক না কেন তাদের মধ্যে টিকে আছে। এবং মূল ফাংশন যেটা কোর ফাংশন পরিবারের, মূলতই যেটা তিনটা আমরা বলি, তার মূল ফাংশনটাই কিন্তু হচ্ছে পরিবারের, যে সেটা হচ্ছে প্রযোজন বা বংশধারা সংরক্ষণ। মানে পরিবারের যে কাঠামো, যে সংগঠন, সেখানে তো মানবীর অন্তর্গত যে কিছু চাহিদা আছে, জৈবিক চাহিদা আছে, মানসিক চাহিদা আছে, সেটাই আত্মিক প্রথমটা চাহিদা যেটা আছে, বললাম এটার মধ্যে এবং অন্তর্ভুক্ত। জীবনযাপনের ক্ষেত্রে আপনি যে কথা বললেন যে মহান স্রষ্টা আমাদের নিয়ামত দিয়েছে, বিধান দিয়েছে। পৃথিবীতে আমাদের ছেড়ে দেওয়া হলো, কোনো বিধান নেই, আমরা কি আপনার বিভ্রান্ত অলিগলিতে পরিভ্রমণ করব? না, বিধান দিয়েছেন, এবং সেই বিধানটা আমরা মানছি কিনা তার পরীক্ষাটা শুরু হবে পরিবার থেকে। আপনার কথা সূত্র ধরে অন্য একটি প্রসঙ্গে যেতে চাইব। ডক্টর মোহাম্মদ আব্দুল আজিজ, আপনার কাছে আমরা জানি যে পরিবারের শুরু থেকে কিভাবে হলো, উনি সংক্ষিপ্তভাবে ইতিহাসে কিছু বিষয়কে স্পর্শ করেছেন। আপনার কাছে জানতে চাইব পরিবারের লক্ষ্য কি? থ্যাংক ইউ আপনাকে প্রশ্ন করার জন্য। আমাদের পরিবারের উপর উনি যে আলোচনাটা করেছেন, আমি জাস্ট সাপ্লিমেন্ট করছি এভাবে যে পরিবারের এইটা হলো একটা কর্নারস্টোন অফ এ সোসাইটি। মানে পরিবার একটা সমাজের একটা একক ইউনিট বলা যায়, প্রাইমারি ইউনিট। এবং আমি আরেকটা গুরুত্বপূর্ণ যেটা বলতে চাইতেছি যে সেটা হলো যে পরিবারটা হলো প্রাইমারি ইনস্টিটিউশন অফ এডুকেশন। মানে এডুকেশনের একেবারে প্রাইমারি ইনস্টিটিউশন হবে একটা পরিবার। সেটা হোয়াট কাইন্ড অফ এডুকেশন শুড বি ইন ফ্যামিলি। সো সে অর্থে আমরা যেটা বলছি যে এটা যদি বোঝার জন্য যে কী এডুকেশনটা জানতে হবে, পরিবারে আগে জানতে হবে যে পরিবারের যে ইউনিটটা ফরমেশনটা যেটা হয় ইউজুয়ালি স্বামী স্ত্রী তার সন্তানাদি এবং পিতামহ মাতামহ, এটা মিলে প্রাইমারি একটা, এটাকে বলা হয় ফার্স্ট ডিগ্রি অফ জেনারেশন, যেটাকে পরিবারকে ইন্ডিকেট করে। এরপরে সেকেন্ড ডিগ্রি বা থার্ড ডিগ্রি আছে, সেটা হয়তো কম্পালসারি না, কিন্তু ফার্স্ট ডিগ্রির রোল, ডিউটি এবং রেসপন্সিবিলিটিসটা ডিফাইন করা আছে বিভিন্ন মাধ্যমে। তো তাদের কাছ থেকে এক্সপেকটেশন হলো যে তারা আগে প্রথমত তারা জানবে যে তারা কারা। প্রথম পরিবারের দায়িত্ব হবে যে মানুষ হিসেবে আমরা কে, আমরা কারা, কোত্থেকে আমরা, হু এম আই, আমরা কি, সেটা আগে জানতে পারাটা। এবং সেটার জন্য যে জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে যেটা বলেছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সলাতি ওয়া নুসুকি ও মাহিয়ায়া ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যে নিশ্চয়ই আমার নামাজ, আমার রোজা, আমার জীবন এবং কুরবানি সব কিছু আল্লাহর জন্য, যিনি হচ্ছেন সারা জাহানের রব। আরেকটা আয়াতে বলছেন ইন্নী জাইলু ফিল আরদি খলিফা, যে আমি প্রত্যেককে আমার মানুষকে আল্লাহর খলিফা হিসেবে দুনিয়াতে পাঠিয়েছি। এই দুটো আয়াত দ্বারা এটা ক্লিয়ার যে মানুষ হিসেবে প্রথম কাজ হলো যে আব্দুল্লাহ, আল্লাহর ইবাদত অর্থাৎ আল্লাহর বান্দা হিসেবে দায়িত্ব পালন করা, আব্দ আল্লাহ বান্দা হিসেবে দায়িত্ব পালন করা, আরেকটা হলো খেলাফত আল্লাহ খলিফা হিসেবে দায়িত্ব পালন করা। এই দুটো হলো উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুনিয়াতে পাঠিয়েছেন। কাজে অ্যাজ এ প্রাইমারি ইনস্টিটিউশন অফ এডুকেশন, ফ্যামিলির প্রথম দায়িত্ব হলো এই গোলটা, অবজেক্টিভটা সার্ভ করা। এটা একটা দিক। আর এছাড়া ফ্যামিলির যে উনি বললেন যে জৈবিক, মানসিক বা রিক্রিয়েশনমূলক আরও যে আদার্স চাহিদা আছে, অর্থনৈতিক চাহিদা আছে, পারস্পরিক একটা রেসপন্সিবিলিটিসের ব্যাপার আছে, একটা লাভ এবং এফেকশনের ইস্যুজ আছে, সেই ইস্যুগুলিও আমাদের পরিবার একটা ছোট ইউনিট হিসেবে, মানে একটা স্মল স্পেয়ার হিসেবে, এটা আমাদের একটা পরিবারের একটা অবজেক্টিভ। এখন পরিবারের বিষয় আসে নিয়ে যখন আমরা ভাবি, যখন সামাজিকভাবে আমরা কথাবার্তা বলি, দেখা যায় পরিবার সম্পর্কে আমাদের সবার ধারণা একরকম না। কেউ মনে করে আমি কর্মব্যস্ত মানুষ, বাইরের জগৎটি আমার প্রকৃত জগৎ, এখানে আসবো, রাতে হতো পরিশ্রান্ত হয়ে কোটটা একদিকে ছুঁড়ে ফেলে দিয়ে একটু ঘুম আসবো, ইত্যাদি ইত্যাদি। অনেক সময় হয়তো স্ত্রীর সাথে ইন্টারাকশন হয় না, ছেলে মেয়েদের খোঁজখবর নেওয়া হয় না, খুব ব্যস্ত। সে আলোকে পরিবারটা কি শুধু শোয়ার জায়গা, খাওয়ার জায়গা বা ল্যাপটপ চর্চার জায়গা বা মাঝে মাঝে মেহমান আসলে চা নাস্তা পরিবেশন করা, পরিবারের কাঠামোটা বা পরিবারের কর্মকাণ্ডে কি এটুকুনি সীমাবদ্ধ? আপনি শুরুতে একটা কথা বলেছিলেন পরিবার প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান, তাহলে পরিবারের কি লাইব্রেরি চর্চা হবে না? পরিবারের যে বিষয়টা আমি এডুকেশনের বিষয় বললাম, এডুকেশনের জন্য প্রথমত যে জিনিসটা গুরুত্বপূর্ণ, পরিবারের সকল সদস্যকে আগে তাদের আন্ডারস্ট্যান্ডিংটা, তাদের সম্পর্কে ভালোভাবে জানা, তারা কি চায়, কে কীভাবে চায়। পরিবার প্রত্যেকেরই
প্রত্যেকে যদি প্রত্যেকের সম্পর্কে না জানা হয় তাহলে তার দায়িত্ব পালন হবে না। প্রত্যেকে যে এই জন্য একটা mutual- পরিবারের সদস্যরা Exactly. তাদের তথ্য প্রয়োজন তো। হ্যাঁ, exactly. মানে শিশু থাকবে, মধ্যবয়স্ক থাকবে, থাকবে। প্রৌঢ়-বৃদ্ধ থাকবে, Exactly. সবার নিড তো একরকম না, সবার চাহিদা একরকম সেই না। জন্য তাদেরকে আগে জানতে হবে তাদের চাহিদাটা কি। মানে এখানেও আমাদের তথ্য সংগ্রহ দরকার। এক্স্যাক্টলি, তথ্য সংগ্রহ, তার সাইকোলজিটা বোঝা, মানে প্রয়োজনকে বোঝা, প্রায়োরিটিটা বোঝা, এক একজন এক একটা ট্রেন্ড এবং অ্যাটিটিউড থাকে সেটা বোঝা। সেই জিনিসটা বুঝতে পারাটা হলো প্রথম আসলে দায়িত্ব। যদি এটা আমরা না বুঝতে পারি তাহলে সেভাবে হ্যান্ডেল করতে পারবো না। এই জন্যে এটা গুরুত্বপূর্ণ যে আমাদের একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করা, এরপরে তাদের শেয়ারিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের পরিবারের যে অসুবিধাগুলি হচ্ছে সবচেয়ে বড় দিক হলো আপনি যেটা বললেন যে আমরা শেয়ার করি না। এক একজন এক এক কর্মব্যস্ত থাকে, আরেকজন অন্য কাজে থাকে, মনে করি এক একজন দায়িত্ব পালন করবে। কিন্তু একটা টাইম অ্যাটলিস্ট, সেটা অফিসে যাওয়ার আগে হোক বা অফিস থেকে আসার পরে হোক, ইভেন ডিনারের সময় হোক বা উইকেন্ডে হোক, সেটা আমাদের অবশ্যই একটা ফর্মাল শেয়ারিং দরকার। এবং এটা ফর্মাল শেয়ারিংয়ের দরকার, পরস্পর কাছ থেকে জানা। মানে আমার ব্যাপারে আমি যে প্যারেন্ট, আমার ব্যাপারে তাদের আমার সন্তানাদের কোন অবজারভেশন আছে, তাদের ব্যাপারে আমার অবজারভেশন বা আদান-প্রদান না হয়, সমস্যার সম্ভাবনা নিয়ে কথাবার্তা না হয়, তো দেখা যাবে যে একসময় সন্তান তো কিশোর-কিশোরী থেকে আরো বড় হবে, তখন আমরা অনেকে বলে ফেলি ছেলেমেয়েরা বেয়াদব হয়ে গেছে, আমাদের কথা শুনে না। কিন্তু আমাদের এবং তাদের মধ্যে যে একটি পার্থক্য হয়ে গেছে, একটি বিচ্ছিন্নতা চলে এসছে, এটা কেয়ার না করলে বোধহয় পরিবারের জন্য খুব বড় সমস্যা। এক্স্যাক্টলি, সেই জন্য শেয়ারিং এবং বন্ধুত্ব ডেভেলপ, মানে ফ্যামিলির মেম্বারদের মধ্যে একটা বন্ধুত্ব ডেভেলপ, ফ্রেন্ডশিপ ডেভেলপ। যখন আমরা লক্ষ্যকে নির্ধারণ করব তখন সতী প্রশ্ন জাগে, বর্তমানে আমাদের পরিবারের যে চিত্র, সেই চিত্রকে আমরা লক্ষ্য করছি না সেখানে কোনো ধরনের বিপর্যয় সৃষ্টি হচ্ছে বা সেখানে কি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে? আমরা যে সভ্যতার যে স্তরে এখন আমরা আছি, আমাদের বৈজ্ঞানিক অগ্রগতি, আমাদের জ্ঞানের বিকাশ, তথ্য প্রযুক্তির বিকাশ প্রসার এবং অবারিত তথ্য প্রবাহ, এই যে যুগটাতে আমরা এখন অবস্থান করছি, অবশ্যই অর্থনৈতিক বিবেচনায় জ্ঞান গরিমায় উন্নত একটা স্তরে অবস্থান করছি। কিন্তু সাথে সাথে এর সাথে আনুষঙ্গিক যে অসুবিধাগুলো এসেছে সেটা অবশ্যই আমাদের পরিবারগুলোকে আঘাত করেছে। কারণ আমরা আমাদের পরিবার কিন্তু যুগ যুগান্তর ধরেই নানা রকম পরিবর্তনের মাধ্যমেই বিভিন্ন সময়ের সাথে খাপ খাইয়ে মানুষকে প্রতিপালন করে আসছে। কিন্তু বর্তমান সময়ে এসে এমন একটা সময় এসেছে যখন বোধহয় ভাবতে হয় যে পরিবার ইতিপূর্বে এতটা দুঃসময়ে আর পরিবার নামক প্রতিষ্ঠানটি পড়েনি। পরিবার ভাঙ্গন বা বিচ্ছেদ আগেও ছিল, কিন্তু এখনকার বিচ্ছেদগুলো অত্যন্ত ক্রমবর্ধমান হারে পরিবারগুলো মাত্রা বেড়ে যাচ্ছে। স্বামী স্ত্রীতে বিচ্ছেদ এবং খুব মৌলিক বিষয় নয়, কিছু দূষণের কারণে আপনার বিচ্ছেদ হচ্ছে, ভেঙে যাচ্ছে। এই যে ভেঙে যাচ্ছে, এই ভেঙে যাওয়াটা কতগুলা, বিশেষ করে পাশ্চাত্য সমাজে কতগুলা অনাকাঙ্ক্ষিত মূল্যবোধের বিকাশে হয়েছে। সেটাকে মূল্যবোধ বলা যাবে না, মূল্যবোধটা তো আমরা ভালো বিবেচনায় গ্রহণ করি। কতগুলো ধারণা বা বিশ্বাস বা প্র্যাকটিস, আমরা বলতে পারি যে অপসংস্কৃতির যে অভিঘাত, যেটা সঠিক বলেছেন আপনি, সেটা হচ্ছে একটা বলবো বিশেষ করে এই যে বিবাহ বিচ্ছেদ হচ্ছে, পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। দ্বিতীয়ত যেটা বলা যাবে সেটা হলো সামাজিকভাবে, ধর্মীয় বাধা নিষেধ না থাকলেও সামাজিক বা রাষ্ট্রীয়ভাবে বিবাহ বহির্ভূতভাবে যুবক যুবতীর একই স্থানে অবস্থান করা, এটা সামাজিকভাবে অস্বীকৃত ছিল সব সমাজেই, কিন্তু পাশ্চাত্য সমাজ আজকে সেটা স্বীকৃত। এবং এখানে প্রসঙ্গত চলে আসতে পারে পরকীয়ার বিষয়টা চলে আসতে পারে। এমনকি খুব দুর্ভাগ্যজনক যে সেম সেক্সের কথাও বলা হচ্ছে কোথাও, যেটা উচ্চারণ করতেও মানব সমাজ, যেটা আপনার বিজ্ঞানের দিক থেকে, চিকিৎসা বিজ্ঞানের দিক থেকেও যেটাকে কখনো প্রশ্রয় দেওয়া যায় না। এরপরে দেখেন অ্যাবর্শনকে, গর্ভপাত, এটাকে বৈধতা দেওয়া হয়েছে, বৈধতা আছে। তো এবংবিধ কারণে, এই সমস্ত কারণে পরিবারটা এমন অবস্থাতে আসছে যে পাশ্চাত্য সমাজে যারা চিন্তা ভাবনা করেন, সমাজ নিয়ে, মানব সভ্যতা নিয়ে চিন্তা ভাবনা করেন, তারা চিন্তা ভাবনা করে এটাকে কিন্তু তারা এমন একটা টার্ম অভিহিত করেন যে তারা বলতে যাচ্ছেন যে ফ্যামিলি ইজ নাও এ ডাইং ইনস্টিটিউশন, যেটা প্রায় মরণোন্মুখ বা মৃতপ্রায় একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। কিন্তু ফ্যামিলিকে তো মরতে দেওয়া যাবে না, কারণ এটা সভ্যতার আদির থেকে আছে, শেষ পর্যন্ত এটাকে রাখতে হবে। পাশাপাশি আবার যদি ইসলামিক দৃষ্টিভঙ্গিতে আমরা দেখি, এখানেও বিবাহ বিচ্ছেদের হার বেড়ে গেছে আগের চাইতে, কিন্তু তুলনামূলকভাবে এখানে কিন্তু অবস্থাটা অনেক ভালো। মানে শুধু ইসলাম নয়, মানে যে কোনো ধর্মের শাসনে যারা থাকেন, যারা ধর্মকে ভালোবাসেন আন্তরিকভাবে,
সেখানে বিবাহ বিচ্ছেদের হারটা খুবই কম। হ্যাঁ, কারণ যে কারণগুলোকে বিবাহ বিচ্ছেদ ঘটায় তার একটা আপনি দেখবেন স্বামী স্ত্রীর বিশ্বাসের অভাব, বিশ্বাস, আস্থা এবং সম্মানবোধের অভাব হয়ে গেলে সেখান থেকেই শুরু হয়ে যায় বিষয়গুলো। ইসলাম কিন্তু অবৈধ যৌনাচারের ক্ষেত্রে অত্যন্ত কঠোর, একটা সমালোচনাও করা হয় কিন্তু কঠোর, কিন্তু কঠোরতা কেউ করলে তিনিও এটাকে পাপের কাজ মনে করেন, তারও মাথা নত হয়ে যায়, তিনি সেটা লুকোতে চান। হ্যাঁ, আমি একটু কঠিন আল্লাহর আদেশের কথা বলছি এই সম্পর্কে। অবৈধ যৌনাচার যেটা সম্পর্কে বলা হয়, আল্লাহ তাআলা বলেন যে ওয়াজানি আতুয়াজানি ফাজলিদু কুল্লু আহিদুম মিন হুমা মিয়াতা জালদাতিন ওয়ালা তাখুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল ইয়াশহাদ আযাবাহুমা তায়ফাতুম মিনাল মুমিনিন। এটা অত্যন্ত কঠোর কথা। আল্লাহ বলছেন নারী পুরুষ নির্বিশেষে অবৈধভাবে যারা জিনাকারী তাদের কঠোর শাস্তির ব্যবস্থা রেখেছে ইসলাম। সেটা হচ্ছেই যে তাদের প্রত্যেককে 100টা করে বেত্রাঘাত করতে হবে এবং সেটা করতে হবে প্রকাশ্যে কিছু মুমিনের সামনে, যাতে এটা নজির হিসাবে থাকে। অর্থাৎ নারী পুরুষের বিবাহ বহির্ভূত যৌন সম্পর্ক থেকে পবিত্রতা রক্ষার জন্য ইসলামের এই কঠোর বিধানটি থাকার কারণে ইসলামিক পারিবারিক জীবনগুলা আজও অনেকটা সুসংহত আছে এবং একে যারা অনুসরণ করবে আশা করা যায় সভ্যতায় তারা অবদান রাখতে পারবে এবং মানব সভ্যতার উপকারেই আসবে ইসলাম শাসিত পরিবারগুলো। আসলে শাস্তির বিধান তো থাকে সমাজে, কিন্তু ইসলামের সমাজ ব্যবস্থা, পারিবারিক ব্যবস্থার যে সৌন্দর্য এবং সৌরভ, সেটা চর্চা হলে শাস্তির দিকে আমাদের যেতেও হয় না, না থাকলে আমাদের সেখানে যেতে হয়। অন্য একটি প্রসঙ্গে যেতে চাইব। আসলে এখানে চলে আসে পরিবারের ব্যবস্থাপনার বিষয়। একটি পরিবারে যদি আসলে প্রকৃত ব্যবস্থাপনা থাকে, তাহলে যে অশ্লীল বিষয়গুলোর কথা আমরা বলি বা অপসংস্কৃতির কথা বলি, সেটা তো আসতে পারে না। এবং পরিবারে অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয়, অর্থনৈতিক সংকট দেখা দিলে আমরা অনেক সময় জানি না অর্থই কি শুধু সম্পদ। একটি মিষ্টি হাসি, একটি মিষ্টি কথাও তো সম্পদ হতে পারে। জানলা খুললে সামনে বাগান বা বৃক্ষ আছে, সেটাও সম্পদ হতে পারে। যেমন কোনো কবি এভাবে বলে গেলেন স্ত্রীর রাগ ভাঙাতে, যে শুধু তোমার জন্যে ওই অরণ্যে পলাশ হয়েছে লাল। এই যে একটি সুন্দর কথা স্ত্রীকে উপহার দেওয়া, এটা সাদাকার মতো হতে পারে। তাহলে পারিবারিক ব্যবস্থাপনায় এই বিষয়গুলোকে আপনি কতটা গুরুত্বপূর্ণ মনে করেন? এক্স্যাক্টলি, বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ফ্যামিলির ওভারঅল যে অ্যাটমসফিয়ারটা, এটা এখানে গুরুত্বপূর্ণ, যে কিভাবে আপনার ফ্যামিলির পরিবেশটা কিভাবে আছে। এরপরে ফ্যামিলিতে সময় দানের ব্যাপারটা এখানে গুরুত্বপূর্ণ। প্রথম কথা হলো ফ্যামিলিতে এমন এলিমেন্টসগুলি, বিশেষ করে কালচারাল যে ইস্যুসগুলি এখানে আমাদেরকে এফেক্ট করে, এই ধরনের ব্যাড এলিমেন্টসগুলি যাতে এখানে ফ্যামিলিতে না থাকে, এটা মাথায় রাখা। আবার শুধু না থাকলে হবে না, নেগেটিভ দিকে গেলে হবে না, একটা অল্টারনেটিভ, একটা ভালো পজিটিভ অ্যাপ্রোচ, পজিটিভ স্পেস তাকে দিতে হবে, এবং সম্মানজনক পরিবেশ তাকে দিতে হবে। মানে আপনি শুধু না, আমরা বললাম যে এটা করা যাবে না, এটা করা যাবে না, এটা কোরআনে নিষেধ, ইসলামে নিষেধ, না খুব অল্প, না খুব অল্প, হ্যাঁ বেশি। যেমন আমরা নেগেটিভে যাওয়ার দরকার নাই, কন্ট্রোল করার দরকার নেই। এই জন্য বলছি যদি কেউ সেক্সুয়াল যে তার নিডস, যদি এই জন্য বিয়েটাকে এনকারেজ করছে, বলছে যত অল্প, যত আর্লি মানে বিয়েটাকে এনকারেজ করছে, যত অল্প খরচে করা যায়, মানুষকে প্রয়োজনকে বুঝতে দিতে হবে। এক্স্যাক্টলি, প্রয়োজনের এক একজনের প্রয়োজন অনুযায়ী বিষয়টা নির্ভর করে। সেই জন্য এই প্রয়োজনটা, জৈবিক যে চাহিদাটা, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্ট। সেই জন্য এই চাহিদাকে মেনে রেখে এই বিয়ের মাধ্যমে যেভাবে এই যে চাহিদাটা প্রয়োজন বলেছিলেন, পরিবারকে আপনি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান বলেছিলেন। তাহলে পরিবারের সদস্যদের চাহিদা কি, এ নিয়ে তো আমাদের একটু গবেষণা থাকা দরকার। এরপরে পরিবারে যদি আমরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে একটা উন্নত প্রতিষ্ঠান হিসেবে মনে করি, তো পরিবারে লাইব্রেরি বা শিক্ষার বাতাবরণ, বিনোদনের একটি বাতাবরণ, এবং পরিবারে যেমন খাদ্য ব্যবস্থাপনা থাকবে, সাংস্কৃতিক ব্যবস্থাপনা থাকবে, এবং আর্থিক উন্নতির যে ব্যবস্থাপনা, সেটা তো থাকা প্রয়োজন। এক্স্যাক্টলি, এই জন্য ফ্যামিলি মেম্বারদের নিয়ে উইকেন্ডে অথবা উইকডে তো ইভেন হাজব্যান্ড ওয়াইফ তারাও যেমন বের হবে, বাচ্চাদের নিয়ে তাদের খেলাধুলা, তাদের সাথে সময় দেওয়া, তাদের বই পড়ার অভ্যাস করা, স্টাডি সার্কেল করা, এই ইস্যুগুলিকে অবশ্যই দেশকে জানা, প্রকৃতিকে জানা, মানুষকে জানার জন্য পারিবারিক পরিকল্পনা আমরা বেরিয়ে যেতে পারি। কিন্তু পরিবার যে একটা আলোকিত বসায়, এবং পরিবার থেকে খুব সুন্দরের পরিকল্পনা হবে, পরিবারের সৌন্দর্যের চর্চা হবে, বিনোদনের চর্চা হবে, আধ্যাত্মিক উন্নতির চর্চা হবে, এবং সবাই সবার প্রতি কেয়ারিং হবে।
আমরা যে দরিদ্র সমাজের কথা বলছি তার সূত্রপাত তো পরিবার থেকে হবে। এক্স্যাক্টলি পরিবারে সে কেয়ারিং বিষয়টা আছে কিনা, শেয়ারিং এর বিষয়টা আছে কিনা, ইসলাম তো আমাদের সেদিকে কথা বলে। এক্স্যাক্টলি এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে আসতেন জিজ্ঞাসা করতেন তিনি কি করতেন, তো স্ত্রী বললেন তিনি ঘরে আসলে আমাদের কাজে হাত বাড়তেন, উনি আমাদের কাজে সহযোগিতা করতেন এবং আজান হলে উনি নামাজে চলে যেতেন। রাসূলের মতো ব্যক্তিত্ব, তিনি স্ত্রীর কাজে সহযোগিতা করতেন। পরিবার এই যে শেয়ারিং, এই যে কেয়ারিং, এটাই তো বোধহয় পরিবারের এসেন্স বা সৌরভ বা সৌন্দর্য। এক্স্যাক্টলি আমরা মধ্যপন্থা যদি অবলম্বন করি সকল ইস্যুতেই, আমি অনেকগুলো ইস্যু থাকে, সব ইস্যুতে যদি আমরা একটু মডারেট অ্যাপ্রোচটা ফলো করি, মডারেট তাহলে এবং মধ্যমতে অ্যাপ্রোচ হয়, Exactly, তাহলে সেটা- পরিবারে বোধহয় অনেক অশান্তি থেকে আমরা বেঁচে জি, যেতে জি, পারি। জি, এই বিষয়ে বোধহয় আপনার আরো অনেক কথা ছিল, কিন্তু সময় তো একেবারে সংকীর্ণ, এখানে শেষ করতে হচ্ছে। ডক্টর মোহাম্মদ আব্দুল আজিজ, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। মোহাম্মদ মতিউর রহমান, আপনিও কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের শ্রোতা দর্শক বিন্দুকে। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় ছিল পরিবার ভাবনা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউব এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। পরিবার নিয়ে আমরা আজকে খুব বেশি কথা বলতে পারিনি, আমরা কিছু বিষয়কে স্পর্শ করার চেষ্টা করেছি। আমরা বোঝাতে চেষ্টা করেছি পরিবার শুধু থাকা, রান্নাবান্না, খাওয়ার জায়গা নয়। পরিবার সভ্যতার প্রাথমিক ইউনিট, প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান। পরিবারকে আমাদের সেভাবেই গড়ে তুলতে হবে। পরিবার যদি আলোকিত হয় তাহলে পরিবার থেকে আলোকিত মানুষ সমাজে বেরিয়ে যাবে। প্রতিদিন তো আমরা পরিবার থেকে বের হয়ে যাই এবং পরিবারে এসে আমরা শান্তির অন্বেষণ করি। এই দুটি বিষয় বিবেচনা আনলে বোধ হয় পরিবারকে আমাদের আরও বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন। পরিবারের যে বিকশিত বিষয়গুলো আছে সেদিকে আমাদের মনোযোগ আকর্ষণ করা উচিত এবং পরিবারকে আমরা সুন্দরভাবে পরিগঠিত করতে পারলে ইনশাল্লাহ আমাদের সমাজ সুন্দরভাবে পরিগঠিত হবে, আমাদের রাষ্ট্র ইনশাল্লাহ আরও অনেক উন্নত হবে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। এই জীবন তো বহতা নদীর মতো, চলার পথে শত বাঁক মোহনা কত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের।